এখানে নেট, সেট, জিআরএফ পেপার 1 ও সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও পাবেন অনলাইন ও অফলাইন কোর্সের সুবিধে। তাহলে হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটোরিয়াল চ্যানেল। কেএম টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা যে পেড কোর্স শুরু হয়েছে। তোমাদের যদি কেউ এসএলএসটি সংস্কৃত সংস্কৃত এবং এনটিএ ইউজিসি নেট এবং নেট সংস্কৃত এবং পেপার 1, এসএলএসটি সংস্কৃত এবং এনটিএ ইউজিসি নেটের যে নেট এবং পেপার 1 যদি কেউ এক্সাম দিতে চাইছো, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের পেড ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে। এছাড়াও দেখবে তোমরা জেইটি অর্থাৎ ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট, এই টেস্টের মাধ্যমে তোমরা যদি ভালো পারফরমেন্স করতে পারো, এখানে তোমরা অলরেডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে সিলেক্ট হতে পারো। এছাড়াও এই টেস্টের মাধ্যমে কিন্তু ওখানে পিএইচডির একটা সুযোগ তোমরা পাবে এবং স্টাইফেন্ড সহ। যে নেট বা জিআরএফ না হলে যে স্টাইফেন্ড পাওয়া যায় না, কিন্তু এখানে জেট কোয়ালিফাই করলেও ঝাড়খণ্ডের মতো জায়গাতে তোমরা পিএইচডি করতে পারবে এবং সেখানে একটা স্কলারশিপও তোমরা পাবে। জেট পরীক্ষাটা, এই জেট পরীক্ষা নোটিফিকেশন কিন্তু এই মাসেই শুরু হতে চলেছে। সম্ভবত পরীক্ষা খুব তাড়াতাড়ি আগস্ট বা মাসের মধ্যে হতে পারে। তার জন্য কিন্তু এখানে প্রিপারেশন শুরু হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে কোর্স নিতে পারো। ক্লিয়ার? যদি অ্যাডমিশন নিতে চাও তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা অলরেডি কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অতি সত্ত্বর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা এনটিএ ইউজিসি নেট, এসএলএসটি সংস্কৃত, ঠিক আছে, বিভিন্ন রাজ্যের যে সেট পরীক্ষাগুলো আছে তাদের যে নোটিফিকেশন, তাদের যে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেওয়া হবে। তো দেখো, ভিডিওটা বেশি বড় না করে আমরা সরাসরি চলে যাব আজকে আমাদের যে মূল ক্লাস। দেখো, আমাদের সিলেবাসের মধ্যে দেখবে সন্ধি উল্লেখ করা আছে। তো সন্ধি কয় প্রকারের, সন্ধি জিনিসটা কি, তার উপর আমরা স্বরসন্ধি এবং দেখো কয়েকটা সূত্র আমাদের বইয়ের মধ্যে বা সিলেবাসে তো অনেক কিছু দেওয়া আছে, কিন্তু কিছু কিছু জায়গা তোমাদেরকে পড়তে হবে যেগুলো থেকে আমাদের কোশ্চেন গুলো হয়। সেই মূল মূল টপিক গুলো আমাদেরকে পড়তে হবে, কারণ পুরো সিলেবাস শেষ করলে তোমাদের অনেক টাইম লাগবে বা তোমরা তাড়াতাড়ি সেটাকে তৈরি করতেও পারবে। তো যেগুলো দরকার পরীক্ষার জন্য, যেটা তোমাদের উপযোগী, সেই অনুপাতে দেখো আমাদের কিছু সূত্র আমরা এখানে পড়বো। দেখো, প্রথমে এখানে বলি যে সন্ধি প্রকরণ। সন্ধির সংজ্ঞা কি? সন্ধির সংজ্ঞা অনুসারে কি বলেছে দেখো, পর সন্নিকর্ষ সংহিতা। এটা দেখো, এটা আমরা সংজ্ঞা পরিভাষা যেখানে, সেখানে আমরা দেখি যে পর সন্নিকর্ষ সংহিতা। না দ্রুত কিছু দেখা যাচ্ছে না, কারো দেখাচ্ছে না? কেউ দেখতে পাচ্ছ না? রেসপন্স করো তো। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি তো। আচ্ছা, তুমি লেফট হয়ে জয়েন করো, যা দেখাচ্ছে নেটওয়ার্ক হয়তো প্রবলেম করছে, লেফট হয়ে জয়েন করো। হ্যাঁ, দেখো বলছে পর সন্নিকর্ষ সংহিতা, অর্থাৎ এটা সন্ধি যে সূত্র বা সন্ধির সংজ্ঞা, এটা আমরা কোথায় পড়েছি না সংজ্ঞা পরিভাষাতে এটা আমরা দেখে এসেছি। হ্যাঁ, সংজ্ঞা পরিভাষা, সংহিতা যেখানে, সংহিতার সংজ্ঞা পরিভাষা কি, পর সন্নিকর্ষ সংহিতা। অর্থাৎ দ্রুত উচ্চারণে দুটি বর্ণ পরস্পর মিলিত হয়ে বা অত্যন্ত কাছাকাছি এলে তাদের পরস্পরের মিলনকে সন্ধি বলা হয়। তাহলে দেখো একটা জিনিস এখান থেকে স্পষ্ট, যে সন্ধির মিলন বা সন্ধি কাদের মধ্যে হয় বলতো? দুটি বর্ণের মধ্যে হচ্ছে সন্ধি হয়। ভালো করে বুঝবো। আর সমাস কাদের মধ্যে বলেছিলাম? সমাস কাদের মধ্যে হয় আলোচনা করে এসেছি। সমাস হতে গেলে কি, এখানে যেমন দুটি বর্ণ বলেছি, সমাস হচ্ছে দুটি পদ, একটা উত্তর পদ, ঠিক আছে, একটা পূর্ব পদ, একটি উত্তর পদ। তাহলে দুটি পদের মধ্যে কি হবে? সমাস হবে। কিন্তু যেখানে দুটি বর্ণ আসবে, ঠিক আছে, এই যে পর সন্নিকর্ষ, দেখো বলেছে দ্রুত উচ্চারণে দুটি বর্ণ পরস্পর মিলিত হয়ে বা অত্যন্ত কাছাকাছি এলে তাদের পরস্পরের যে মিলন, সেই মিলনকে সন্ধি বলা হয়। এই সন্ধির অপর নাম হলো সংহিতা। সন্ধির অপর নাম বলছে সংহিতা। পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ, দেখো যে মিলন তাই হলো সন্ধি। ভালো করে বুঝতে, পূর্ব বর্ণের বলেছে কি প্রথম, পূর্ব, দেখো পূর্ব পদের শেষ বর্ণ, দেখো এখানে দেব আর এখানে আলয়, দুটো পদ দেওয়া আছে, ঠিক আছে। এখানে বলেছে কি পূর্ব পদের শেষ বর্ণ, পূর্ব পদের শেষ বর্ণ কি ব, মানে অ, দেব। এবং পরপদের কি বলেছে, পরপদ মানে তার পর বা উত্তর পদ, যেটাকে আমরা বলছি পরপদের বর্ণের মিলন, যে প্রথম বর্ণ, প্রথম বর্ণে কি আছে আ,
তাহলে এখানে অ আর এখানে আ, ঠিক আছে, অ আর আ, অর্থাৎ দেবযুক্ত আলয় হচ্ছে দেবালয়। অ আর আ যুক্ত হয়ে কি হয় বলতো? অ, হ্যাঁ, আর আ যুক্ত হলে কি আসবে? আকার আকার আসবে। তাহলে দেবযুক্ত আলয় এখানে ছিল, তাহলে কি হচ্ছে? অ এবং আ যুক্ত হয়ে কি হচ্ছে? দেবালয়। ক্লিয়ার? দেবযুক্ত আলয় সমান দেবালয়। জাস্ট এটা অলরেডি তোমরা পড়ে এসেছো এই জিনিসগুলো, আমরা ক্লাস 7 থেকে পড়ে আসছি, তাই তো? হ্যাঁ, যে পরসন্নিকর্ষ সংহিতা দুটি বলেছে বর্ণ পরস্পর যখন দ্রুত উচ্চারণ হবে, দুটি বর্ণ পরস্পর মিলিত হয়ে বা হলে বা অত্যন্ত কাছাকাছি এলে তাদের পরস্পরের যে মিলন তাকে বলা হচ্ছে সন্ধি। এই সন্ধির অপর নাম হলো সংহিতা। তাহলে পূর্ব বর্ণের শেষ বর্ণ পূর্ব পদের এবং পরপদের প্রথম বর্ণের যে মিলন তাই হলো সন্ধি। এখান থেকে আমরা এটা ক্লিয়ার করলাম। এবারে দেখো সন্ধির প্রকারভেদ, সন্ধি কি বা কতগুলো আছে দেখে নাও। সন্ধির প্রকারভেদ, সন্ধি বলে যে 3 প্রকার, মূলত 3টি প্রকার সন্ধির হয়ে থাকে। কি কি? 1 নম্বর হচ্ছে স্বরসন্ধি, 2 নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি, আর 3 নম্বর হবে বিসর্গ সন্ধি। তাহলে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি ইতিভেদে কি বলছে? সন্ধির 3 প্রকার। স্বরসন্ধির একটা সংজ্ঞা আমরা দেখে নেব। স্বরসন্ধি স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের, স্বরবর্ণ কি কি আছে? স্বরবর্ণ কটা পড়েছি আমরা বলতো? এবং স্বরবর্ণ কি কি আছে বলো? স্বরবর্ণ কি কি বা স্বরবর্ণ কতগুলো পড়েছি আমরা? স্বরবর্ণ পড়নি? অ, আ, কতগুলো স্বরবর্ণ? 12টা। 12টা। তাহলে স্বর, হ্যাঁ দেখো এখানে বলেছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন হবে তখনই স্বরসন্ধি হবে। এখন বিদ্যাযুক্ত অর্ণব, এখানে বিদ্যা, এখানে কি আছে? পূর্ব বর্ণের শেষ বর্ণ, হ্যাঁ, পূর্ব পদের শেষ বর্ণ বিদ্যা, আ আসবে এখানে, ঠিক আছে। আর এখানে কি আসবে? অর্ণব, এখানে পর পদের কি আসছে? প্রথম অক্ষর অ আসবে। তাহলে আ এবং অ, বিদ্যাযুক্ত অর্ণব কি আসবে? বিদ্যার নব। অদ্যযুক্ত অবধি, অদ্য, এখানে অ আসছে আর এখানেও অ আসছে, দেখো, হ্যাঁ, আদ্য যুক্ত অবধি, দুটো অ মিলে হলেও আ যুক্ত হয়, অদ্যাবধি। তাহলে সরস কি বললাম? স্বরসন্ধি কি আসবে? স্বরবর্ণের সঙ্গে যদি স্বরবর্ণের যে সন্ধি, স্বরবর্ণের সঙ্গে যে স্বরবর্ণের মিলন হবে সে জায়গাতে কি আসবে? সেখানে স্বরসন্ধি আসবে। ব্যঞ্জন সন্ধি কোথায় বলবে না? স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের, অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে মিলন, স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ হতে পারে, অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে মিলন তাকে বলা হবে ব্যঞ্জন সন্ধি। যেমন প্রাক যুক্ত এব, প্রাগে এব, ঠিক আছে। এই প্রাক যুক্ত এব, প্রাগে এব, এটা সম্ভবত আগের বছর মনে হয় কোশ্চেনে ছিল নেটের আমাদের, হ্যাঁ, প্রাগে এব। শরৎযুক্ত চন্দ্র, কি হয়েছে? শরৎচন্দ্র। তাহলে এখানে কি হচ্ছে? হয় ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের সন্ধি হতে পারে, অথবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যেখানে সন্ধি হবে সে জায়গায় আসবে কি? ব্যঞ্জন সন্ধি। আর স্বরসন্ধি কি হবে? স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের সন্ধি হলেই তবে স্বরসন্ধি আসবে। 3 নম্বরে আসবে কি? বিসর্গ সন্ধি। বিসর্গের সঙ্গে বিসর্গ বা বিসর্গের সঙ্গে স্বরবর্ণের মিলন, অথবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যদি মিলন হয় তখন তাকে বলা হবে বিসর্গ সন্ধি। মানে বিসর্গ থাকবে, তার সঙ্গে স্বরবর্ণও থাকতে পারে, আবার ব্যঞ্জন বর্ণও থাকতে পারে। কারণ বিসর্গ না থাকলে বিসর্গ সন্ধি আসবে না। ক্লিয়ার? স্বরবর্ণ যদি দুটো না হয় স্বরসন্ধি হবে না। হ্যাঁ, ব্যঞ্জন সন্ধি দুটো স্বর প্লাস ব্যঞ্জনও হতে পারে, অথবা দুটোই ব্যঞ্জন হতে পারে। আর তেমনি বিসর্গ সন্ধি কি? বিসর্গ থাকতেই হবে, এটা স্বরবর্ণ হতে পারে, হ্যাঁ, অথবা বিসর্গ বর্ণের সঙ্গে হতে পারে, সে যাই আসুক বিসর্গ সন্ধি আসবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে বলতে দেখো বিসর্গের সঙ্গে স্বরবর্ণের মিলন অথবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণের যে মিলন তাকে বিসর্গ সন্ধি বলা হয়। যেমন নি যুক্ত চিত সমান কি আসবে? নিশ্চিত। প্রাত যুক্ত এব, কি প্রাত রেব, প্রাতযুক্ত এর আছে নাকি? প্রাতযুক্ত এব বলে প্রাতে এব, প্রাতযুক্ত এর প্রাত রেব, ঠিক আছে। এই বিসর্গ সন্ধিকে বলা হচ্ছে কি? আবার এই বিসর্গ সন্ধি আবার দুটো ভাগে ভাগ হবে, একটা স্বজাত বিসর্গ, একটা রজাত বিসর্গ, ঠিক আছে। স্বস্থানে যে বিসর্গ আসবে তাকে স্বজাত বিসর্গ বলা হবে, আর রস্থানে যে বিসর্গ আসবে তাকে রজাত বিসর্গ বলা হবে। যখন আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব, স্বজাত জিনিসটা কি আর রজাত জিনিসটা কি সেখানে আমরা দেখব। বলে সন্ধিতে কখনো দুটি বর্ণ মিলিত হয়, কখনো পূর্ব বর্ণ, কখনো পরবর্ণ, কখনো বা উভয় বর্ণই আবার কি হয়? বিকৃত হয়ে যায়। কখনো পূর্ব বর্ণের এবং কখনো পরবর্ণের লোপ হয়। বিভিন্ন নিয়মের মধ্যে আছে, বিভিন্ন নিয়মগুলো অনুসারে একটা করে সূত্র
আসবে, সেই সূত্রগুলো আমাদেরকে পড়তে হবে। কারণ এর আগে আমরা কি করি, যা সন্ধি বিচ্ছেদ নির্ণয় করেছি, সন্ধি কাকে বলে দেখেছি, ঠিক আছে। কিন্তু এখন থেকে আমরা যেগুলো দেখবো বা এখন থেকে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো কি না, এখন থেকে যেগুলো সূত্র অনুযায়ী পড়তে হবে। কারণ আমাদের যে নিয়ম তোমাদের আসবে, সেক্ষেত্রে কি আসবে, সূত্র দিয়ে দিবে, কোন সূত্র অনুসারে আসছে, সন্ধি বিচ্ছেদ দিল কোন সূত্র, বা সূত্র দিয়ে বললো এটা কার মধ্যে আসবে। এভাবে কোশ্চেন কিন্তু অলরেডি এসেছে। দেখো এই যে কারিকাটা, এই কারিকাটা আমরা যদি দেখি, সন্ধির নিয়মাবলী এখানে বলা আছে, ঠিক আছে, সন্ধির নিয়মাবলী এখানে বলা আছে। এই কারিকাটা তোমরা গ্রাজুয়েশন লেভেলে অলরেডি পড়ে এসছো। কারিকা ব্যাখ্যা যখন হয় না, সংহিতেই পদে নিত্যা নিত্য ধাতু উপসর্গয় সমাসহ পিচা নিত্যা সা তৎ চান্যত্ব বিভাসিতা। দেখো এখানে বলেছে এক পদে নয় যুক্ত এক নায়ক, এক নম্বর বলেছে একটা পদে যুক্ত হতে হবে। সন্ধি হলে কি হয়, হ্যাঁ, সন্ধি কি আসবে, একটা পদে আনতে হবে, একটি পদে আসবে। 2 নম্বর বলেছে ধাতু ও উপসর্গের মধ্যে, ধাতু এবং উপসর্গের মধ্যে থাকতে হবে। যেমন পরাযুক্ত এ ধতে পরেই ধতে, ধাতু আছে কি আছে, আর তার সঙ্গে পরা আদি, এটা উপসর্গ। আর এ ধতে মানে এর ধাতু, ধাতু এবং উপসর্গের মধ্যে হতে হবে, একটা পদে আসতে হবে। আর 3 নম্বরে সমাসে, হ্যাঁ, সমাসে অপি, সমাস বিদ্যাযুক্ত আলয় সমান কি হচ্ছে, বিদ্যালয়। ওই সন্ধি অবশ্যই কি, সমাসে সন্ধি অবশ্যই করতে হবে, করতে হবে। এছাড়া অন্যত্র সন্ধি করা বা না করা লেখক বা বক্তার ইচ্ছার উপর নির্ভর করে। মানে এই যে 3টি পদ, মানে পয়েন্ট, 1 নম্বর হচ্ছে এক পদে সন্ধিকে আনতে হবে, 2 নম্বর হচ্ছে ধাতু ও উপসর্গের মধ্যে হতে হবে, আর 3 নম্বর হচ্ছে সমাসে। এই 3টি কিন্তু মাস তোমাকে করতেই হবে সন্ধির ক্ষেত্রে, এটা রুল করে দেওয়া আছে, বাধ্যতামূলক। কিন্তু এছাড়া অন্যত্র কি বলেছে, আমরা সন্ধি করব কি না করব, লেখক বা বক্তা যে থাকবে তার উপর সেটা নির্ভর করবে। তোমাকে এই 3টি পয়েন্ট কিন্তু মানতেই হবে। তো এরপরে দেখো আমরা সরস্বতীতে সরাসরি চলে যাব।